আন্তর্জাতিক মঞ্চে ভারত এবং পাকিস্তান যখনই ক্রিকেট রণাঙ্গনে পরস্পরের মুখোমুখি হয়েছে, মাঠের উত্তাপ ছাড়িয়ে সেই লড়াই মহাযুদ্ধের রূপ নিয়েছে। আমাদের আজকের এই গল্পটি সেই রকমই এক ঐতিহাসিক যুদ্ধের, যখন সৌরভ গাঙ্গুলির অপরিসীম শক্তির কথা না জেনেই পাকিস্তানি ক্রিকেটার শাহিদ আফ্রিদি বাংলার বাঘকে, আমাদের মহারাজকে মাঠের মধ্যেই অপমান করেছিলেন। যদিও ইতিহাস সাক্ষী আছে, যখনই কোনো পাকিস্তানি ক্রিকেটার কোনো ভারতীয় ক্রিকেটারের সঙ্গে ঝগড়া করেছে, বিবাদ করেছে, তখনই ভারতীয় ক্রিকেটাররা সিংহ গর্জন করে পাকিস্তানের মুখের উপর প্রত্যুত্তর ফিরিয়ে দিয়েছে। কিন্তু ক্রিকেটের রণাঙ্গনে শহীদ আফ্রিদিও এমন একজন চরিত্র ছিলেন, যিনি সেই যুগে বিশ্ব ক্রিকেটের এক ভয়ঙ্কর নাম ছিলেন এবং যিনি ওই সময় তার কেরিয়ারের শীর্ষ ফর্মে ছিলেন। পাকিস্তানের হয়ে ব্যাট করার সময় শহীদ আফ্রিদি বোলারদের যেমন সন্ত্রস্ত করতেন, ঠিক তেমনি বল হাতে নিয়েও ম্যাজিক দেখাতে পারতেন শহীদ আফ্রিদি। আর এসব কারণেই আফ্রিদির অহংকার ওই সময় আকাশ ছুঁয়েছিল। আর সেদিনও যখন সে ক্রিকেটের দেবতা বলে পরিচিত সচিন তেন্ডুলকারকে আউট করে দিল, লিটল মাস্টারের মহার্ঘ উইকেটটা নিয়েই মাঠের মধ্যে চরম অসভ্যতামি শুরু করে দিল শহীদ আফ্রিদি এবং অহংকারে মত্ত হয়ে মাঠের মধ্যেই অপমান করলেন বাংলার বাঘ মহারাজা সৌরভ গাঙ্গুলিকে। কিন্তু তারপর সৌরভ ও আফ্রিদির মধ্যে আন বান শানের এই যুদ্ধে মহারাজ আফ্রিদিকে এমন চরম শিক্ষা দেন, যা ক্রিকেট ইতিহাসে এক অমর যুদ্ধের জন্ম দেয়। নমস্কার বন্ধু, আমি সৌম্যকান্তি, আর আজকের সৌম্য অনফিল্ডে আমরা শুনতে চলেছি ভারত পাকিস্তান ক্রিকেট যুদ্ধের সেই ঐতিহাসিক ম্যাচের কাহিনী, যে ম্যাচটিতে সৌরভের পরাক্রম দেখে মাঠ থেকে পালিয়ে গিয়েছিল পাকিস্তান ক্রিকেট দল। 18 জানুয়ারি 1998 সাল বাংলাদেশের ঢাকায় সিলভার জুবিলি ইন্ডিপেন্ডেন্স কাপের ফাইনালে মুখোমুখি ভারত এবং পাকিস্তান। বাংলাদেশের বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়াম সেদিন দর্শকদের ভিড়ে একদম ঠাসা ছিল। যদিও বাংলাদেশের অধিকাংশ সমর্থক পাকিস্তানকে সমর্থন করার জন্যই সেদিন মাঠে এসেছিলেন, আর অন্যদিকে কতিপয় ভারতীয় সমর্থক ভারতীয় দলকে মাঠের মধ্যে সমর্থন জানাচ্ছিল। এই রকম উত্তপ্ত পরিবেশে ভারতীয় দল টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। পাকিস্তানের পক্ষ থেকে সৈয়দ আনোয়ার এবং শাহিদ আফ্রিদি পাকিস্তানের হয়ে ব্যাটিং উদ্বোধন করতে মাঠে আসেন এবং শুরু থেকেই এই দুই ব্যাটসম্যান তীব্র আক্রমণাত্মক ইনিংস বিল্ড আপ করে পাকিস্তান ক্রিকেট দলকে একটা সলিড ফাউন্ডেশন দেওয়ার চেষ্টা করেন এবং মাত্র 5 ওভারেই পাকিস্তান ক্রিকেট দলকে 30 রানে পৌঁছে দেন এই দুই উদ্বোধনী পাকিস্তানি ব্যাটসম্যান। পাকিস্তান যখন একটা ভালো ওপেনিং পার্টনারশিপের দিকে এগোচ্ছিল, ঠিক তখনই ভারতীয় বোলার হরবিন্দর সিং বোলিংয়ে আসেন এবং হরবিন্দর সিং তার তীক্ষ্ণ বুদ্ধি খাটিয়ে শহীদ আফ্রিদিকে বোকা বানিয়ে 30 রানের মাথায় পাকিস্তান ক্রিকেট দলকে প্রথম ধাক্কাটা দেন। তবে আফ্রিদি আউট হলেও ভারতের গোলার কাঁটা হয়ে তখনও ক্রিজে দাঁড়িয়ে আছেন সৈয়দ আনোয়ার। বন্ধুরা, আজকের যুগে ভারতের বিপক্ষে ট্রেভিস হেড যেভাবে ব্যাটিং করেন, সেই যুগে সৈয়দ আনোয়ার তিনিও ঠিক তেমনটাই করতেন। এরপর সৈয়দ আনোয়ার এবং আমির সোহেল দুজনে মিলে পাকিস্তান ক্রিকেট দলকে 10 ওভার শেষে 62 রানে পৌঁছে দিলেন। পাকিস্তানের এই দুই ব্যাটসম্যানকে মাঠের মধ্যে যখন স্যাটেল দেখাচ্ছিল, ঠিক তখনই 12তম ওভারে বল করতে এসে হরবিন্দর সিং আরও একবার ব্রেক থ্রু এনে দিলেন ভারতীয় ক্রিকেট দলকে। হরবিন্দর সিং আমির সোহেলকে নয়ন মুঙ্গিয়ার হাতে ক্যাচ করিয়ে পাকিস্তান ক্রিকেট দলকে 66 রানের মাথায় আরও একবার দ্বিতীয় ধাক্কাটি দিলেন। এরপর সৈয়দ আনোয়ারকে সঙ্গ দেওয়ার জন্য মাঠে নামলেন এজাজ আহমেদ এবং এজাজ আহমেদ আর সৈয়দ আনোয়ার দুজনে মিলে ভারতীয় বোলারদের উপর এমন ধ্বংসলীলা শুরু করলেন যে ভারতীয় সমর্থকরা তাদের ধ্বংসলীলা দেখে স্টেডিয়ামে মাথায় হাত দিয়ে বসে রইলেন। দেখতে দেখতে এই দুই ব্যাটসম্যানের মধ্যে 200 রানের একটা ঐতিহাসিক পার্টনারশিপ বিল্ড আপ হলো এবং 50 ওভার শেষে পাকিস্তান ক্রিকেট দল 314 রানের একটা পাহাড় প্রমাণ স্কোরে পৌঁছে গেল। এখন ম্যাচ জেতার জন্য ভারতীয় ক্রিকেট দলকে দ্বিতীয় ইনিংসে 315 রান করতে হতো এবং তাও ভয়ঙ্কর পাকিস্তানি বোলারদের বিপক্ষে।
তাই প্রথম ইনিংস শেষ হওয়ার পরেই সবাই ধরে নিয়েছিল পাকিস্তান এই ম্যাচটি জিতে গিয়েছে। দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে ওপেনিং করতে মাঠে এলেন সৌরভ গাঙ্গুলি এবং লিটল মাস্টার সচিন তেন্ডুলকার। ভারতীয় ক্রিকেট সমর্থকরা সচিন এবং সৌরভের থেকে যে ধামাকাদার প্রতি উত্তরের আশা করছিলেন, ইনিংসের একদম শুরু থেকে সচিন এবং সৌরভ পাকিস্তানকে সেভাবেই প্রতি উত্তর ফিরিয়ে দিতে শুরু করলেন। মাত্র 5-6 ওভারের মধ্যেই সচিন এবং সৌরভ পাকিস্তানি বোলারদের বুকে কাঁপুনি এনে দিয়ে 8 ওভারের মধ্যেই ভারতীয় ক্রিকেট দলকে 70 রানে পৌঁছে দিলেন। কিন্তু সবকিছু যখন ঠিকঠাক চলছিল ঠিক তখনই নবম ওভারে বল করতে এসে শহীদ আফ্রিদি সচিন তেন্ডুলকারকে আজাহার মাহমুদের হাতে ক্যাচ করিয়ে প্যাভিলিয়নে পাঠিয়ে দিলেন। লিটল মাস্টার সেদিন 26 বলে ভারতকে 41 রান কন্ট্রিবিউট করেছিলেন এবং 71 রানের মাথায় ভারতীয় ক্রিকেট দল তাদের প্রথম উইকেটটি হারালো। লিটল মাস্টারের পরে ভারতের হয়ে ব্যাটিং করতে মাঠে নামলেন অলরাউন্ডার রবিন সিং। কিন্তু লিটল মাস্টারকে আউট করে শহীদ আফ্রিদি এই সময় এতটাই উত্তেজিত হয়ে পড়েন যে শহীদ আফ্রিদি হুঁশ হারিয়ে মাঠের মধ্যেই সৌরভ গাঙ্গুলির সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন এবং সৌরভকে গালাগালি দিতে শুরু করেন। বাংলার মহারাজ সৌরভ গাঙ্গুলি মুখে উত্তর না দিয়ে পরের ওভারে স্ট্রাইকে এসেই রুম তৈরি করে অফ সাইডে 30 গজের উপর দিয়ে বলকে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিলেন। তারপর ইনিংসের 11তম ওভারে শহীদ আফ্রিদি আবারও সৌরভ গাঙ্গুলির সামনে বোলিং করতে এলেন এবং শহীদ আফ্রিদির প্রথম বলটিকেই সৌরভ গাঙ্গুলি তার বাহু প্রসারিত করে এমনভাবে টাইমিং করলেন যে বল আকাশে ভাসতে ভাসতে 1 বাউন্সে সীমানার বাইরে বেরিয়ে গেল। কিন্তু দাদার রাগ তখনও শান্ত হয়নি, তাই আফ্রিদি পরের বলটি করতেই সৌরভ মাথার উপর দিয়ে ডাউন দ্য ট্র্যাক এগিয়ে এসে জোরদার ড্রাইভ করলেন এবং বল আকাশে ভাসতে ভাসতে সোজা স্ট্যান্ডে গিয়ে আছড়ে পড়ল। বাংলার মহারাজ সৌরভ গাঙ্গুলি ইটের জবাব পাথর দিয়ে ফিরিয়ে দিয়ে শহীদ আফ্রিদিকে সেদিন মোক্ষম জবাব দিচ্ছিলেন। 11 ওভার শেষে 1 উইকেট হারিয়ে টিম ইন্ডিয়ার স্কোর 96 রান। এরপর 12তম ওভারে সৌরভ কবজির চমৎকার ব্যবহার করে থার্ড ম্যানের দিকে আরও একটি 4 মারলেন। আগ্রাসী মহারাজকে থামানোর জন্য পাকিস্তানের ক্যাপ্টেন তাদের সবচেয়ে নির্ভরযোগ্য এবং সফল স্পিনার সাকলাইন মুস্তাককে বোলিং আক্রমণে নিয়ে এলেন। কিন্তু সাকলাইন মুস্তাক বোলিং আক্রমণে আসতেই দাদা সৌরভ গাঙ্গুলি মুস্তাকের বলকে আকাশে ভাসিয়ে দিয়ে আরও একবার স্ট্যান্ডে নিয়ে গিয়ে আছড়ে ফেললেন এবং এই গগনচুম্বী ছক্কার সঙ্গেই মাত্র 42 বলে সৌরভ গাঙ্গুলি নিজের অর্ধশতকটা পূর্ণ করে ফেললেন এবং এখান থেকেই সৌরভ গাঙ্গুলি এবং রবিন সিং দুজনই মিলে ঐতিহাসিক ঢাকার এই স্টেডিয়ামে এমন এক ইতিহাস লিখতে শুরু করলেন, এমনভাবে পাকিস্তানি বোলারদের বিপক্ষে ধ্বংসলীলা চালাতে শুরু করলেন যা দেখে প্রত্যেক পাকিস্তানি ক্রিকেট সমর্থকদের বুকের রক্ত হাড় হিম হয়ে একদম জমে গেল। বিশ্ববিখ্যাত পাকিস্তানি বোলিং আক্রমণকে ধ্বংস করে দিয়ে দেখতে দেখতে মহারাজ সৌরভ গাঙ্গুলি এবং রবিন সিং মাঠের কোনায় কোনায় ক্লাসিক্যাল বাহারি শটের বন্যায় 38 ওভারের শেষে ভারতের স্কোর 250 রানে পৌঁছে দিলেন। এই সময় ভারতীয় সমর্থকরা যখন এক ঐতিহাসিক জয় নিজেদের চোখে দেখার জন্য বিভোর হয়ে আছেন, ঠিক তখনই 83 বলে 82 রানের এক ঐতিহাসিক ইনিংস খেলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গেলেন রবিন সিং। যদিও ভারতের জন্য ভালো খবর ছিল এই যে তখনও সৌরভ গাঙ্গুলি সম্পূর্ণ আধিপত্য নিয়ে
পাকিস্তানি বোলারদের প্রহার করে চলেছেন এবং নিজের সেঞ্চুরি কমপ্লিট করার পরেও সৌরভ গাঙ্গুলি দুর্দান্ত ছন্দে ব্যাটিং করে চলেছেন। কিন্তু ভারতীয় ক্রিকেট দলের জন্য সমস্যা হয়ে ক্রিজে এলেন মোহাম্মদ আজহারউদ্দিন এবং ক্রুসিয়াল টাইমে 11 বল খেলে মাত্র 4 রান করে নিজের উইকেটটা পাকিস্তানি বোলারদের উপহার দিয়ে প্যাভিলিয়নে ফিরে গেলেন মোহাম্মদ আজহারউদ্দিন এবং তারপরেই এই ম্যাচের উত্তেজনা আরও সহস্রগুণ বাড়িয়ে দিয়ে দুর্দান্ত ছন্দে ব্যাটিং করতে থাকা সৌরভ গাঙ্গুলি আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গেলেন। 124 রানের একটা অনবদ্য ইনিংস খেলে সৌরভ গাঙ্গুলি যখন প্যাভিলিয়নে ফিরে চলেছেন তখন আরও একবার ভারতীয় ক্রিকেট সমর্থকরা মনে মনে ভাবছেন শেষমেশ ভারতীয় দল পারবে তো এই ম্যাচ থেকে জয় তুলে আনতে। যদিও ম্যাচ তখনও পুরোপুরি ভারতের নিয়ন্ত্রণেই ছিল, কারণ ভারতের জয়ের জন্য তখন মাত্র 40 রানের দরকার ছিল এবং ক্রিজে আসা নতুন ব্যাটসম্যান নবজোৎ সিং সিধু মাঠে নেমেই একটি দুর্দান্ত 4 মেরে পাকিস্তান আর ভারতের ব্যবধানটাকে আরও অনেকটা কমিয়ে আনলেন। এখন ভারতের জয়ের জন্য 31 বল থেকে 37 রানের প্রয়োজন ছিল, কিন্তু ক্লাইম্যাক্সের তখনও বাকি ছিল এবং পরের বলেই নবজোৎ সিং সিধু লেগ বিফোর দ্য উইকেট আউট হয়ে ভারতের মাথা যন্ত্রণা আরও খানিকটা বাড়িয়ে দিলেন। 44 ওভার শেষে ভারতের স্কোর 5 উইকেট হারিয়ে 281 রান। ভারতীয় দল এই সময় আবার নতুন করে সম্পূর্ণ চাপে পড়ে যায় যখন অজয় জাদেজা মাত্র 8 রান যোগ করে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরলেন। তখনও ভারতের জয়ের জন্য 14 বল থেকে 19 রানের প্রয়োজন ছিল এবং ক্রিজে ছিলেন নয়ন মুঙ্গিয়া আর ঋষিকেশ কানিতকার। এই সময় চাপের মুখে নয়ন মুঙ্গিয়া একটি অসাধারণ বাউন্ডারি মেরে ভারতের চাপ খানিকটা হালকা করলেন। 11 বল থেকে ভারতের জয়ের জন্য 14 রানের দরকার ছিল। ম্যাচ এখন এতটাই থ্রিলার হয়ে উঠেছিল যে সচিন তেন্ডুলকর তিনিও দাঁতে নখ কাটছিলেন এবং ঠিক এই সময় নয়ন মুঙ্গিয়া আর ঋষিকেশ কানিতকার একটা সিঙ্গেল চুরি করতে গিয়ে আরও একবার ব্যর্থ হলেন এবং নয়ন মুঙ্গিয়া রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে এলেন। ইনিংসের শেষ ওভার 6 বল থেকে ভারতকে জিততে হলে 9 রান করতে হবে। প্রথম বলটিতে ঋষিকেশ কানিতকার একটি সুন্দর শট খেললেন, কিন্তু পেছনে ফিল্ডার থাকায় মাত্র 1 রান সংযোজিত হলো। দ্বিতীয় বলটিতে জাভাগল শ্রীনাথ একটি বিগ শট খেলার চেষ্টা করলেন, কিন্তু বল ঠিকমতো টাইমিং না হলেও বল ফিল্ড হয়ে আসার আগেই 2 ব্যাটসম্যান 2 রান সংগ্রহ করলেন। এখন 4 বল থেকে ভারতের জয়ের জন্য 6 রানের প্রয়োজন ছিল। পরের বলটিতে জাভাগল শ্রীনাথ আরও একবার লফটেড শট খেললেন, কিন্তু জাভাগল শ্রীনাথ সেদিন লাকি ছিলেন, তাই বল 3 জন পাকিস্তানি ফিল্ডারদের মাঝখানে গিয়ে পড়ল এবং তার মাঝেই জাভাগল শ্রীনাথ আর ঋষিকেশ কানিতকার আরও একবার 2 রান সংগ্রহ করলেন। এখন ভারতের জয়ের জন্য 3 বল থেকে 4 রানের প্রয়োজন ছিল। এরপর পরের বলটি থেকে জাভাগল শ্রীনাথ দ্রুত 1 রান সংগ্রহ করে ঋষিকেশ কানিতকারকে স্ট্রাইকে নিয়ে এলেন। রোমাঞ্চ আর ক্লাইম্যাক্স তখন একদম চরমে। 2 বল থেকে ভারতকে জিততে হলে 3 রান সংগ্রহ করতে হবে। 50তম ওভারের 5ম বল প্রস্তুত ঋষিকেশ কানিতকার এবং সবাইকে অবাক করে দিয়ে ঋষিকেশ কানিতকার চাপের মুখে এমন একটি অসাধারণ শট খেললেন, বল সোজা সীমানার বাইরে বেরিয়ে গেল। একটা অসাধারণ বাউন্ডারি, 4 রান। ভারতীয় ক্রিকেট দল ঐতিহাসিক এই ফাইনাল ম্যাচে এক অবিশ্বাস্য জয় তুলে নিয়েছে। ভারতীয় ক্রিকেট দল অদ্ভুত, অবিশ্বাস্য, অকল্পনীয়ভাবে 3 উইকেটে পাকিস্তান ক্রিকেট দলকে হারিয়ে এক ঐতিহাসিক জয় তুলে নিয়েছে। অহংকারের আতিশয্যে সৌরভ গাঙ্গুলিকে মাঠের মধ্যে গালি দেওয়া শাহিদ আফ্রিদি মাথায় হাত দিয়ে মাঠের মধ্যে দাঁড়িয়ে আছেন। পাকিস্তান ক্রিকেট দলকে তাদের ওকাত বুঝিয়ে দিয়ে ভারতীয় ক্রিকেট দল ঢাকার ঐতিহাসিক মাঠে সেদিন যে ইতিহাস রচনা করেছিল, ভারতীয় ক্রিকেটের ক্যানভাসে সেই ইতিহাস আজও উজ্জ্বল এক রত্ন হয়ে শোভা পাচ্ছে।